এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে। কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছেন আর কে কি বলছেন। জনগণের সামনে সব পরিষ্কার। আমরা জনগণের এজেন্ডা নিয়ে এখন জনগণের সাথে কাজ করব। সংসদেও আমরা যখনই সুযোগ পাব আমরা ন্যায্য কথাগুলো জনগণের বলতেই থাকব। সম্মানিত ভাইয়েরা, যে জিনিসগুলা অগ্রাহ্য অমান্য করা হলো, প্রথমত 70 ভাগ এর মতো মানুষের রায়কে অগ্রাহ্য করে কার্যত জনগণকে অপমান করা হয়েছে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি। কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নেই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। এখন আবার এটা ফ্যাক্টাম ভ্যালিড। সম্মানিত দেশবাসী, এরপরে আপনারা দেখলেন যে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যেগুলো অধ্যাদেশ আকারে এসেছিল, তার মধ্যে ছিল দুদক। দুদককে রিশাফল করে দুদকের অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে নিয়ে এসে উপযুক্ত দক্ষ নিরপেক্ষ লোককে সেখানে বসানো। দিলেন ওনারা আটকে, এটা তুললেনই না। এরপরে মানবাধিকার, এখানে একটু হালকা পাতলা আলোচনা করে এটাকে জোর করে পাশ করে নিয়ে গেলেন। পুলিশ সংস্কার কমিশন, আপনারা জানেন পুলিশে অনেক সংস্কার প্রয়োজন। স্বয়ং পুলিশও পুলিশের হাতে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। এই সবগুলা জিনিস ছিল সেখানে, এইটা নিষেধ। গুম কমিশন, গুম প্রতিরোধ, আলোচনায় আসা হলো না। আরে এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে। কেউ 8.5 বছর আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটা হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। এরপরে ব্যাংক সংস্কার, এর জন্য ব্যাংক রেজুলেশন। এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ ছিল, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। সেইটা ঠেকিয়ে দিয়ে এখন 7.5% ওই কালপ্রিটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক হয়ে যাবে। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলার দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দেশবাসী, তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে। স্বয়ং এর ভিকটিম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছে, অনেকেই হয়েছেন। সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের
আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে, সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। বিচারক বলবে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দিব, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু বিচার হচ্ছে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেইজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না। বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে, সেই রকম অধ্যাদেশ জারি হলো, ঠেকাই দিলেন। এখানেও দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে, তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও বুক করলেন, আমরাও বুক করলাম। আবার কেন সেই পুরানা সংস্কৃতিতে ফিরে যাব? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া হবে। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরও ভয়াবহ। এই জন্যে আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নূতন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। সম্মানিত ভাইয়েরা, এর পাশাপাশি আমরা দেখছি এখন আমরা বিশ্ব পরিস্থিতির শিকার এবং আমাদের নিজের অপকর্মের শিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছে তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে হয়, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে আবার মানুষকে অপমান। এইটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? এগুলো সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে ধোঁকা। আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো ফার্নেস অয়েলের অভাবে এখন সেগুলো বিপদে ঝুঁকিতে পড়ে গেছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে, খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায়ও লোভ সামলাইতে পারলেন না।
সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। এইরকম করে কি বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো। বাকি থাকলো কি? সবই তো শেষ করে দিচ্ছেন। সিভিল প্রশাসনে যে লোকগুলো আসলেই দক্ষ, সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশে একই অবস্থা। সকল দিকে এখন একটা মহানৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয়ের বিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন শোকজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলেন যে বিচারকরা স্বাধীন, তো স্বাধীনদের উপরে আপনারা আবার সড়িগুড়ান কেন? এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলো করে ফেলেছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন। ভালো, সেটা দেন। সেইটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে, দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারোর তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে গিয়ে অনেক অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানেন। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে। আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ, দুই কারণে। একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে, খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে।